এই হচ্ছে সদ্য লঞ্চ হওয়া Realme C সিরিজের ব্র্যান্ড নিউ স্মার্টফোন Realme C31। এই ফোনটির 464 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 12,990 টাকা। ফোনটি বেশ কিছুদিন যাবত আমাদের স্টুডিওতে রয়েছে, আর এই কয়েকদিনে ফোনটি ব্যবহার করতে গিয়ে কী কী এর ভালো দিক পেয়েছি বা কী কী এর মন্দ দিক পেয়েছি সেটাই তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ফাইনালি আমি জানাবো এই ফোনটি সম্পর্কে আমার অভিমত, অর্থাৎ এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি আসলে কি আপনার জন্য কেনা ঠিক হবে নাকি হবে না। কথা না বলি, চলুন তাহলে মূল ভিডিও শুরু করা যাক। শুরুতেই করে নিচ্ছি ফোনটির আনবক্সিং। বক্স কন্টেন্টের মধ্যে ডিভাইসটি ছাড়াও আমরা পেয়ে যাচ্ছি একটি 10 ওয়াটের চার্জার, মাইক্রো ইউএসবি কেবল এবং সিম ইজেক্টর। সেই সাথে পাচ্ছি কিছু ইউজার ম্যানুয়াল। তবে এবার বক্সে কোনো প্রকার ব্যাক কভার প্রোভাইড করা হচ্ছে না। এবারে Realme C31 এর ডিজাইনে বেশ অ্যাটেনশন দেওয়া হয়েছে। ডাইনামিক স্ট্রাকচার ডিজাইনের এই ফোনটি দেখতে যেমন ভালো লাগবে, তেমনি হাতে নিয়েও কিন্তু ভালো একটা গ্রিপ পাওয়া যাচ্ছিল। এই ফোনের ডিজাইনের একটি অন্যতম আকর্ষণ হচ্ছে এর ক্যামেরা মাউন্টটি। এটি দেখে স্বাভাবিকভাবে যে কেউ মনে করতে পারে যে এটা 30 থেকে 35,000 টাকা প্রাইস রেঞ্জের কোনো ফোন। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে 5 হোলযুক্ত ডিসপ্লে। তবে এই বাজেটে এটা একটা কমন ব্যাপার হলেও এখন মনে হয় যে 2020-র মাঝামাঝিতে এসে রিয়েলমির উচিত এই বাজেটের মধ্যে নিশ্চিত 5 হোল প্রোভাইড করা। আপার সিন এবং সাইড বেজেল ঠিকঠাক থাকলেও লোয়ার সিনটি বেশ মোটা রাখা হয়েছে। এই সময় এসে এটাকেও আর একটু নেরো করা উচিত ছিল। ফোনটির উপর দিকটাতে একদমই প্লেন রাখা হয়েছে, এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন নেই। নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং মাইক্রো ইউএসবি পোর্ট। এই বিষয়টাতে আমার বেশ অবজেকশন রয়েছে, কারণ এই সময় এসে এই বাজেটের মধ্যে রিয়েলমি চাইলেই ইউএসবি টাইপ সি প্রোভাইড করতে পারতো। যদিও ম্যাক্সিমাম স্মার্টফোনে এই বাজেটে এখন পর্যন্ত মাইক্রো ইউএসবি পাবেন, তারপরে আমরা রিয়েলমির কাছ থেকে একটু বেশি আশা করছিলাম। ডান পাশে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ঠিকঠাক ছিল এবং এটি ছিল বেশ রেসপন্সিভ। টাচ লাগা মাত্রই কিন্তু আনলক হয়ে যাচ্ছিল। স্পোর্টস অ্যান্ড বাটনের ক্ষেত্রে সবই তো ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে লাউড স্পিকার কোথায় গেল। এবারে Realme C31 লাউড স্পিকার ইমপ্লিমেন্টেশন করা হয়েছে এর রিয়ার পার্টে। এর সাউন্ড কোয়ালিটি মোটামুটি লাউড বা পারফেক্ট ছিল বলা যায়। রিয়ার পার্টের লাউড স্পিকার ইমপ্লিমেন্টেশন করার একটা সুবিধা রয়েছে, যেমন আপনি যদি এভাবে ধরে গেম খেলেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ডটা বাধাপ্রাপ্ত হবে না। বাট আপনি যদি কোনো সারফেস জায়গায় রেখে ফোনটাকে ইউজ করতে যান তাহলে কিন্তু সাউন্ডটা বেশ বাধাপ্রাপ্ত হবে। এটা কিন্তু একটা সমস্যা। সারপ্রাইজিংলি এই ফোনের যে জিনিসটি আমার কাছে বেশ ভালো লেগেছে তা হচ্ছে এর 8.4mm আলট্রা স্লিম ডিজাইন। সাধারণত এই বাজারের ফোনগুলো একটু বেশি মোটা হয়ে থাকে, সেই তুলনায় এটা কিন্তু বেশ স্লিম। 197 গ্রাম ওয়েটের এই ফোনটি আপনার কাছে কিছুটা ভারী মনে হতে পারে। ফোনটি লাইট সিলভার এবং ডার্ক গ্রিন নামে দুটি কালারে পাওয়া যাবে। তার মধ্যে আমার কাছে মনে হয় যে লাইট সিলভার কালারটি সকলের পছন্দের শীর্ষে থাকবে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.5 ইঞ্চি HD+ রেজুলেশনের একটি IPS LCD ডিসপ্লে, যার PPA ডেন্সিটি 270। ডিসপ্লে অনলি HD+ রেজুলেশনের হওয়াতে ডিসপ্লেতে কিছুটা শার্পনেসের ঘাটতি রয়েছে। আমার এই কদিনে ব্যবহার করতে গিয়ে ডিসপ্লেতে টাচ লেগেন্সি জনিত কোনো ইস্যু খুঁজে পাইনি। এছাড়াও ডিসপ্লেতে কালার শিফটি জনিত কোনো ইস্যু ছিল না। সাধারণত এই বাজেটের ফোনগুলোতে এই সমস্যাগুলো কিছুটা হলেও দেখা যায়, বাট এই ফোনে তেমনটা পাইনি। ডিসপ্লের কালারগুলো ছিল অলমোস্ট ন্যাচারাল, আমার কাছে বেশ ভালোই লেগেছে। আর এই ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কী ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আমরা অফিসিয়াল ওয়েবসাইট গেলেও কোনো তথ্য পাইনি। এক্ষেত্রে আপনাকে মাস্ট বি পরামর্শ থাকবে একটি গ্লাস প্রোটেক্টর ব্যবহার করার। এই ডিসপ্লের যে জিনিসটা নিয়ে আমার কিছুটা কমপ্লেন রয়েছে তা হচ্ছে সানরাইজ ভিজিবিলিটি। সূর্যের প্রখর আলোতে ফোনটাকে অপারেট করতে বেশ প্রবলেম ফেস করেছি। এক্ষেত্রে ইনডোর কন্ডিশন বা শেডিও এরিয়াগুলোতে বেশ ভালোভাবেই অপারেট করা যাচ্ছিল। চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে ইউনিসো T612 আর জিপিইউ হিসেবে এতে থাকছে মালি G57। এই ইউনিসো নামটা অনেকের কাছে নতুন মনে হলেও চিপসেটের মার্কেটে তাদের অবস্থান বেশ আগে থেকেই। ইউনিসো T612 এই বাজারে বেশ পাওয়ারফুল চিপসেট বলা যায়। অ্যান্টিটু বেঞ্চমার্কে আমরা স্কোর পেয়েছি 2,08,085, যার স্কোরকে আমরা মিডিয়াটেক হিলিও G88 এর সাথে ইজিলি কম্পেয়ার করতে পারি। সো স্কোর বিবেচনায় বোঝাই যাচ্ছে যে এই বাজারে বেশ পাওয়ারফুল চিপসেট এটি। পাবজির মতো হেভি গেম HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করা যাচ্ছিল। যদিও পাবজি এই সেটিংসে খুব একটা প্লেয়েবল ছিল না, লেগ বা ফ্রেম রেট জনিত অনেক বেশি ইস্যু পেয়েছি। এই ক্ষেত্রে লোয়ার গ্রাফিক্সে পাবজি বেশ ভালোভাবেই প্লেয়েবল ছিল। পাবজি ছাড়াও এতে অপটিমাইজ গেম কল অফ ডিউটি প্লে করেছি, গ্রাফিক্স কমিয়ে নিলে এটা ভালোভাবে প্লে করা যাচ্ছিল। এছাড়াও আমি S49 যথেষ্ট ভালোভাবেই প্লে করতে পেরেছি। লং টাইম গেমিংয়ের ক্ষেত্রে কিছুটা হিটিং ইস্যু পেয়েছি, তবে এটা এক্সেসিভ তেমন কিছুই নয়।
ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 11-এ, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। একটা জিনিস আমার কাছে বেশ ভালো লাগছে যে Realme UI ডে বাই ডে আগের চেয়ে অনেক বেশি স্টেবল পারফরমেন্স করছে। আমার এই কদিনের ব্যবহারে ফোনটিতে মাত্র একবার ল্যাগজনিত ইস্যু খুঁজে পেয়েছি, যেটা আশা করছি নেক্সট কোনো আপডেটে হয়তোবা ফিক্সড হয়ে যাবে। ফোনটিতে 4GB র্যামের সাথে থাকছে 64GB স্টোরেজ, যা স্টোরেজ টাইপ ছিল UFS 2.2। সত্যি বলতে এই জিনিসটা আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছে যে আমরা অনলি 13,000 টাকা প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোন থেকে UFS 2.2 পাচ্ছি। সাধারণত আন্ডার 15K বাজেটের নিচে স্মার্টফোনগুলোতে স্টোরেজ টাইপ EMC 5.1 দেখতে পাই, সেখানে আমরা পেয়ে যাচ্ছি UFS 2.2। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে EMC 5.1 থেকে UFS 2.2 প্রায় 3 গুণ ফাস্টার। ফোনটিতে রেগুলার ইউজের পাশাপাশি মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো পেয়েছি। অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম বেশ ফাস্ট ছিল, এটা নিঃসন্দেহে বলা যায়। ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেট আপ, যার প্রাইমারি সেন্সরটি 13 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অ্যান্ড থার্ডে থাকছে একটি BW সেন্সর। ফোনটির সেলফিতে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। বাজেট হিসেবে প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে ডাইনামিক রেঞ্জ ছিল অসাধারণ। এই ফোনে ক্যামেরা স্যাচুরেটেড কালার প্রোভাইড করে থাকে, যা দেখতে বেশ আইকেচি লাগে। আর এই ধরনের ছবি এডিট ছাড়াই আপনি সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। এর ক্যামেরা ফিচারের মধ্যে অটো HDR মোডটি এক্সিলেন্ট রেজাল্ট করেছে। HDR মোড অন করে তোলা ছবি দুটি পাশাপাশি রাখলাম, এবারে আপনারাই জাজমেন্ট করুন যে আসলে ছবি দুটির পার্থক্য কতটুকু। মজার ব্যাপার হলো এই যে HDR মোড সেলফি ক্যামেরাতেও কাজ করে থাকে। সো সব মিলিয়ে এই ছবির কালার, কন্ট্রাস্ট অ্যান্ড শার্পনেস বাজেট বিবেচনায় এক্সিলেন্ট পারফরমেন্স করেছে। ডে লাইটে ভালো ছবি পাওয়া গেলেও লো লাইটের ছবিগুলোতে নয়েজ অ্যান্ড গ্রিনের উপস্থিতি টের পাওয়া যায়। নর্মাল মোড থেকে নাইট মোডের ছবিগুলোর পার্থক্য খুব একটা চোখে পড়ে না। পোর্ট্রেট মোডে সাবজেক্ট সেপারেশন খুব একটা পারফেক্ট ছিল সেটা বলবো না, তবে বাজেট হিসাব করলে এটা নিয়ে আমার খুব একটা কমপ্লেন নেই। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা নিয়ে বলার মতো আসলে তেমন কিছুই নেই। অ্যাজ ইউজুয়াল ছবি প্রোভাইড করছে এই ক্যামেরা। সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করতে পেরেছি, ফুটেজের কোয়ালিটি পারফেক্ট। তবে এই বাজারে অন্যান্য স্মার্টফোনগুলোর মতো এত কোনো প্রকার স্টেবিলাইজেশন নেই। সফট স্ক্রিনের সাথে সেলফি ক্যামেরার ছবিগুলো দুর্দান্তই লেগেছে আমার কাছে। ছবিতে কালার, কন্ট্রাস্ট অ্যান্ড শার্পনেস বেশ ভালোভাবেই ধরে রাখতে পেরেছে। লো লাইটেও সেলফি ক্যামেরার ছবিগুলো বেশ ভালোই ছিল বলবো। ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি, যার সাথে বক্সে প্রোভাইড করা হচ্ছে একটি 10 ওয়াটের চার্জার, যা দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ করতে সময় লাগছিল প্রায় 2 ঘন্টা 40 মিনিট। আর এটা সময়ের সাথে অনেকটা বেশি বলা যায়। তবে এই বাজেটের স্মার্টফোনের জন্য এটা একটা কমন সমস্যা। তবে রিয়েলমি চাইলে কিন্তু এই বাজেটের মধ্যে এখন 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার প্রোভাইড করতে পারত। ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি যথেষ্ট স্যাটিসফাই, কারণ হেভি ইউজ করে ফোনটিকে প্রায় 1 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে প্রায় 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ পেয়েছি অনায়াসে। ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড, আপলোড স্পিড সহ এভরিথিং খুব কেয়ারফুলি টেস্ট করেছি, কারণ এই বাজেটের স্মার্টফোনগুলোতে এই সমস্যাগুলো কিছুটা হলেও থেকে যায়, বাট এই স্মার্টফোনে তেমন সমস্যা আমি খুঁজে পাইনি। ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। এখন অনেকেই হয়তো বসে রয়েছেন আমার মতামতের অপেক্ষায় যে ফাইনালি 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি কেনার যুক্তিসঙ্গত কিনা। আমি যদি শুরুতে এই ফোনটির কিছু স্ট্রং পয়েন্ট নিয়ে কথা বলি তাহলে বলবো ডিজাইনের দিক থেকে এই ফোনটি এক কথায় অসাধারণ লেগেছে। দেন ফোনটির ডিসপ্লে কোয়ালিটি এই বাজেটের মধ্যে ভালোই করেছে বলবো। তবে চিপসেটটা নিয়ে অনেকেরই একটু কমপ্লেন থাকতে পারেন, কারণ এই চিপসেটটার সাথে অনেকেই খুব একটা পরিচিত নয়। তারপরে বলছি যে বাজেট হিসাব করলে যথেষ্ট ভালো একটা চিপসেট প্রোভাইড করা হচ্ছে। দেন এই ফোনটির এক্সিলেন্ট ক্যামেরা কোয়ালিটি আই হোপ এই বাজেটের মধ্যে আমি বলতে পারি অসাধারণ। তারপরে যদি বলি 5000 mAh ব্যাটারি এই বাজেটের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া হয়েছে। এখন যদি ফোনটির কিছু উইক পয়েন্টের কথা বলতে যাই তাহলে বলবো যে এখানে মেজর কোনো উইক পয়েন্ট আমি সেইভাবে খুঁজে পাইনি। আমি যেগুলোকে খুঁজে পেয়েছি সেগুলো কিছু মাইনর উইক পয়েন্ট, যেমন এই ফোনটির যে লাউড স্পিকার রয়েছে এইটা যদি রিয়ার পার্টে না দিয়ে যদি এখানে বটমে দেওয়া হতো এবং স্পিকারের কোয়ালিটিটা আরেকটু ডেভেলপ করা যেত। দেন যদি আমি কথা বলি তাহলে বলবো যে এখানে এই বাজেটের মধ্যে এখন কোনো মতেও মাইক্রো ইউএসবি প্রোভাইড করা উচিত হয়নি, এখানে অবশ্যই USB টাইপ C প্রোভাইড করা উচিত ছিল। তারপর যদি ফোনটির ডিসপ্লের দিকে চলে আসি তাহলে বলবো যে এই বাজেটের মধ্যে তারা চাইলে কিন্তু একটা পাঞ্চ হোল প্রোভাইড করতে পারতো, এটা একটু প্রত্যাশা, আসলে এটা এই বাজেটের মধ্যে কমনই বলা যায়। দেন ফোনটির চার্জার নিয়ে আমি কথা বলবো। এই বাজেটের মধ্যে 10 ওয়াটের চার্জার একটা কমন জিনিস। তারপরে বলছি যে এই বাজেটে যদি এখন এই মুহূর্তে একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার
চার্জার প্রোভাইড করা যেত তাহলে কিন্তু চমৎকার একটা কম্বিনেশন হতে পারতো, কারণ ফোনটি চার্জ করতে বেশ সময় লাগছিল, যেটা এই সময় এসে আমাদের জন্য ধৈর্য ধরে রাখাটা কিছুটা হলেও কষ্টসাধ্য। যাই হোক ভিউয়ার্স, ফোনটি ভালো মন্দ সব কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। এখন আপনারাই ডিসাইড করতে পারবেন যে অ্যাকচুয়ালি এই ফোনটা কি আপনার জন্য কেনা ঠিক হবে কি হবে না। আর আমি যদি এক কথাই বলি তাহলে বলবো যে এই বাজেটের মধ্যে বেশ ভালো একটা ফোন প্রোভাইড করছে। সো নির্দ্বিধায় এই ফোনটি আমি যে কাউকে 13,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে সাজেস্ট করতে পারি। এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।